মানে ধরুন মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটি যদি কোটি কোটি ডলারের কোনো সুরক্ষিত মাটির নিচের বাংকারে তৈরি না হয়, পাড়ার কোনো সাধারণ খেলনার দোকান থেকে কেনা পার্টস দিয়ে জোড়াতালি দিয়ে বানানো হয়, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে? হ্যাঁ, মানে ব্যাপারটা শুনতে হয়তো একদম উদ্ভট বা সায়েন্স ফিকশনের মতো লাগছে, কিন্তু আধুনিক যুদ্ধক্ষেত্রে মানে বাস্তবে ঠিক এটাই ঘটছে এখন। একদম। আর আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা আহ, যা বৈশ্বিক নিরাপত্তা আর অর্থনীতির পুরো সমীকরণটাই পাল্টে দিচ্ছে। আজকের মিশন হলো কিভাবে ইরান আন্তর্জাতিক কঠোর নিষেধাজ্ঞা বা স্যাংশন এড়িয়ে সাধারণ বাণিজ্যিক সাপ্লাই চেইন ব্যবহার করে আধুনিক যুদ্ধক্ষেত্রের চেহারা পুরোপুরি বদলে দিচ্ছে সেটা বোঝা। ঠিক বলেছেন। আর এই পরিবর্তনের প্রভাব শুধু যে মধ্যপ্রাচ্যের ভৌগোলিক সীমানাতি আটকে আছে তা কিন্তু নয়। এটি আসলে এমন এক তরঙ্গ তৈরি করছে যার ধাক্কা সরাসরি এসে লাগছে সারা বিশ্বের সরবরাহ ব্যবস্থা, জ্বালানি বাজার এবং ভূ রাজনীতিতে। তো আজকের এই বিশ্লেষণের জন্য আমাদের হাতে তথ্যের বিশাল এক ভাণ্ডার রয়েছে। আমরা স্ট্রাইডার টেকনোলজিসের বিস্তারিত গোয়েন্দা প্রতিবেদন, আইআইএসএস এর বিশ্লেষণ এবং পলিটিকো, দ্য জেরুসালেম পোস্ট, নিউজ 24 এর মতো বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনগুলো থেকে তথ্য সংগ্রহ করেছি। হ্যাঁ, সোর্সগুলো খুবই নির্ভরযোগ্য এবং আপডেটেড। তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটি বিষয়ে খুব স্পষ্টভাবে জানিয়ে রাখা প্রয়োজন যারা শুনছেন তাদের জন্য। আজকের আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যকার যে রাজনৈতিক ও সংঘাতপূর্ণ বিষয়গুলো উঠে আসবে, তার প্রতিটিতে আমাদের অবস্থান সম্পূর্ণ নিরপেক্ষ। একদম তাই। এই বিশ্লেষণের উদ্দেশ্য কোনো পক্ষ নেওয়া বা কোনো রাজনৈতিক মতাদর্শকে সমর্থন করা নয়। আমাদের একমাত্র লক্ষ্য হল মূল উৎসগুলোতে থাকা তথ্যগুলো অত্যন্ত বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা, যাতে এই জটিল সমীকরণগুলো সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। আচ্ছা, চলুন বিষয়টির গভীরে যাওয়া যাক। সারা বিশ্ব থেকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন কঠোর নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে থাকা একটা দেশ কিভাবে এত বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র তৈরি করছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। অবাক করা বিষয় হল এই অস্ত্রগুলোর অনেক যন্ত্রাংশ আক্ষরিক অর্থেই সাধারণ বাজার থেকে আসছে। ইয়েমেনে হুতিদের ব্যবহৃত একটা ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা করে পশ্চিমা গোয়েন্দারা তার ভেতরে দক্ষিণ কোরিয়ার তৈরি এমন একটা সার্ভোমোটর পেয়েছিলেন। ওয়েট, সার্ভোমোটর? হ্যাঁ, সার্ভোমোটর। আর চমকপ্রদ ব্যাপারটা হলো সেটা তেহরানের একটা সাধারণ খেলনার দোকান থেকে কেনা হয়েছিল। সিরিয়াসলি? আজ তো একটা খেলনার দোকান থেকে? আক্ষরিক অর্থেই তাই। যে দোকানটি হয়তো সাধারণ রিমোট কন্ট্রোলড বিমান বা গাড়ি বিক্রি করত বাচ্চাদের জন্য। এই জায়গাটাতেই কিন্তু সবচেয়ে বড় চমক। আমরা যখন অস্ত্রের কথা ভাবি তখন বিশেষায়িত সামরিক যন্ত্রাংশ, টাইটানিয়াম বডি এসবের কথা মাথায় আসে। কিন্তু এখানে যা ঘটছে তাকে সমর বিজ্ঞানের ভাষায় বলা যায় অসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। ঠিক। মানে ইরানের সিগনেচার ড্রোন শাহেদ 136কে অনেকেই এখন ড্রোনের কালাশনিকভ বলছেন। এর পিছনের কারণটা শুধু এর উৎপাদন ক্ষমতা নয়, এর ইকোনমিক্স বা অর্থনীতি। হ্যাঁ, অর্থনীতিটা এখানে বিশাল একটা ফ্যাক্টর। ধরুন একটা শাহেদ ড্রোন বানাতে হয়তো খরচ হয় মাত্র $20,000, কিন্তু সেটাকে আকাশে ধ্বংস করতে প্রতিপক্ষকে ব্যবহার করতে হয় প্যাট্রিয়ট মিসাইলের মতো প্রতিরক্ষা ব্যবস্থা, যার প্রতিটির দাম প্রায় 20 লক্ষ থেকে 30 লক্ষ ডলার। একজন সামরিক পরিকল্পনাবিদ হিসেবে চিন্তা করলে এই গাণিতিক সমীকরণটা তো সরাসরি হারের সমীকরণ, তাই না? একদমই তাই। $20,000 আটকাতে $30 লাখ খরচ করা কোনোভাবেই সাস্টেনেবল না। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হল এই সক্ষমতা কিন্তু তারা হঠাৎ করে একদিনে অর্জন করেনি। 2011 সালের ডিসেম্বরের একটা ঘটনা বলি। ইরান সাইবার স্পুফিং বা জিপিএস সিগন্যাল হ্যাক করে একটা মার্কিন RQ-170 সেন্টিনেল ড্রোন প্রায় অক্ষত অবস্থায় ভূপাতিত করে। ও হ্যাঁ, ওই ঘটনাটা বেশ সাড়া ফেলেছিল তখন। হ্যাঁ, আর বছরের পর বছর ধরে সেই ড্রোনটির রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমেই আজকের এই ড্রোন প্রোগ্রামের ভিত্তি গড়ে উঠেছে। কিন্তু সমস্যা হল রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নকশা বের করা এক জিনিস, আর সেটা হাজার হাজার পিস উৎপাদন করা সম্পূর্ণ ভিন্ন জিনিস। ঠিক, ব্লুপ্রিন্ট থাকলেই তো আর ফ্যাক্টরি বানানো যায় না। একদম। এর জন্য যে মাইক্রোচিপ, ইঞ্জিন বা হাইটেক যন্ত্রাংশ প্রয়োজন তা তো আর ইরানে তৈরি হয় না। আর এখানেই চলে আসে দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য বা ডুয়াল ইউজ গুডসের ধারণাটি। ইউক্রেনে ভূপাতিত হওয়া শাহেদ ড্রোনের ধ্বংসাবশেষ থেকে অস্ট্রিয়ান আর চাইনিজ ইঞ্জিন পাওয়া গেছে, এমনকি
পশ্চিমা মাইক্রো ইলেকট্রনিক্সও মিলেছে সেখানে। হ্যাঁ, এটা একটা বড় মাথা ব্যথার কারণ পশ্চিমাদের জন্য। এখন প্রশ্ন আসতে পারে, এই ইউরোপিয়ান বা আমেরিকান কোম্পানিগুলো কি জেনে বুঝে ইরানে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে? উত্তর হলো না। কারণ ধরুন একটা সার্ভো মোটর দিয়ে যেমন খেলনা গাড়ি চালানো যায়, ঠিক তেমনি ড্রোনের পাখা নিয়ন্ত্রণ করা যায়। ঠিক তাই। একটা মাইক্রোচিপ দিয়ে যেমন হাসপাতালের ভেন্টিলেটর চলে, তেমনি মিসাইলের নেভিগেশন সিস্টেমও কিন্তু একই চিপ দিয়ে চলতে পারে। সাধারণ কাস্টমস কর্মকর্তাদের পক্ষে এটা ধরা প্রায় অসম্ভব যে কোন পার্টসটা আসলে কোথায় ব্যবহার হবে। ঠিক, এই আইনি ফাঁকফোকরটাই কাজে লাগাচ্ছে পার্স অ্যারোর মতো প্রতিষ্ঠানগুলো। পার্স অ্যারো হলো ইরানের একটা ফ্রন্ট কোম্পানি, যাদের সাথে তাদের সামরিক বাহিনীর সরাসরি যোগাযোগ রয়েছে। আচ্ছা। তারা খুব সুকৌশলে হংকং ও চীনের বিভিন্ন কোম্পানিকে ব্যবহার করে, যেমন ফক্সটেক হবি বা হুইংসিং হাই টেকনোলজি। এই এশিয়ান কোম্পানিগুলো পশ্চিমা দেশ থেকে বৈধভাবেই সাধারণ ইলেকট্রনিক্স কেনে। ইউরোপের ওই কোম্পানির খাতায় কিন্তু এটা একটা শত শত বৈধ বাণিজ্যিক লেনদেন। তার মানে সাপ্লাই চেইনের ভেতরে তারা আস্ত একটা গোলক ধাঁধা তৈরি করে ফেলেছে। একদম তাই। ইউরোপ থেকে একটা চিপ হয়তো প্রথমে যাচ্ছে ভারতের একটা সাধারণ কৃষি বা খাদ্যপণ্য ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছে। কাগজে কলমে সেটা হয়তো দেখানো হচ্ছে ট্র্যাক্টরের পার্টস হিসাবে। হ্যাঁ, আর তারপর ভারত থেকে সেটা রিপ্যাকেজ হয়ে চলে যাচ্ছে তুরস্ক বা সংযুক্ত আরব আমিরাতে, দুবাইয়ে। রাইট। দুবাইয়ের দেইরা অঞ্চলে থাকা কোনো ছায়া কোম্পানি বা ফ্রন্ট কোম্পানি সেই পার্টসগুলো রিসিভ করছে এবং শেষ ধাপে সেটা জাহাজে বা অন্য কোনো চোরাই পথে ঢুকে পড়ছে ইরানে। আর সবচেয়ে বড় সংখ্যার জায়গাটি হচ্ছে এই চেনের মাঝখানে থাকা ফক্সটেক হবি বা হুইক্সিং হাই টেকনোলজি। এরা মার্কিন বা মিত্র দেশগুলোর কোনো স্যাংশন লিস্টেই নেই। ওয়াও! তার মানে তারা একদম রাডারের নিচ দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই বিশাল আর জটিল নেটওয়ার্কের কারণে পশ্চিমা দেশগুলোর পক্ষে ট্র্যাক করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে যে তাদের তৈরি পণ্য শেষ পর্যন্ত কোন ড্রোনের ভেতরে গিয়ে বসছে। আর এই সস্তায় বিপুল পরিমাণে ড্রোন তৈরির সক্ষমতা ইরানের রণকৌশলকে পুরোপুরি বদলে দিয়েছে। কিভাবে? হ্যাঁ, এখন আর তারা শুধুমাত্র প্রথাগত সামরিক ঘাঁটিতে আক্রমণ সীমাবদ্ধ রাখছে না। এই শিফট বা পরিবর্তনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামরিক যুদ্ধক্ষেত্র থেকে তারা সরাসরি প্রতিপক্ষের অর্থনীতির হৃৎপিণ্ডে আঘাত হানতে শুরু করেছে, বিশেষ করে জিসিসি-ভুক্ত দেশগুলোর ওপর, যেমন কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত। হ্যাঁ, অর্থনীতির ওপর আঘাত হানাটা তাদের নতুন স্ট্র্যাটেজি। এর পিছনে একটা পরিষ্কার লজিক কাজ করছে। সেটা হলো যুদ্ধের ব্যয়ভার সবার ঘাড়ে চাপিয়ে দেওয়া। আপনি যদি প্রতিপক্ষের অর্থনৈতিক কেন্দ্রগুলো অচল করে দিতে পারেন, তবে সামরিকভাবে ফেস টু ফেস জয় না হয়েও আপনি তাদের পঙ্গু করে দিতে পারেন। ফুজারা অয়েল ইন্ডাস্ট্রি জোনে ড্রোন হামলার ঘটনাটি এর একটা বড় প্রমাণ। সেখানে কিন্তু ৩ জন ভারতীয় নাগরিক আহত হয়েছিলেন। রাইট। আবার কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের মতো জায়গায় ড্রোন হামলায় যে বিপুল বস্তুগত ক্ষতি হয়েছে তা মেরামতে মিলিয়ন মিলিয়ন ডলার চলে যায়। কিন্তু এর চেয়েও ভয়াবহ আঘাতের উদাহরণ হল কাতারের রাস লাফান এলএনজি ফ্যাসিলিটিতে হামলা। এই হামলার বৈশ্বিক প্রভাব আসলে আমরা যতটা ভাবছি তার চেয়ে অনেক বেশি। রাস লাফান ফ্যাসিলিটিতে আঘাতের কারণে কাতারের গ্যাস উৎপাদন ক্ষমতা এক ধাক্কায় ১৭% কমে গেছে। ১৭%? এটা কিন্তু বিশাল একটা সংখ্যা গ্লোবাল মার্কেটের জন্য। একদম। আর এই স্থাপনাটি পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে ৩ থেকে ৫ বছর পর্যন্ত সময় লাগতে পারে। বিশ্ববাজারে কাতার মোট এলএনজি রপ্তানির ২০% নিয়ন্ত্রণ করে। তার মানে এর সরাসরি প্রভাব পড়বে ইউরোপের বাজারে। হ্যাঁ, এর মানে হলো ইউরোপের শীতকালে ঘর গরম রাখার গ্যাসের দাম কয়েক গুণ বেড়ে যেতে পারে। এমনকি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বিখ্যাত বুর্জ আল আরব, জেবেল আলী পোর্ট, ফিনান্সিয়াল সেন্টার আর অ্যামাজন ওয়েব সার্ভিসের ডাটা সেন্টারের মতো বেসামরিক প্রাণকেন্দ্রগুলোতেও আক্রমণ হয়েছে। সব মিলিয়ে আমিরাতের অন্তত ৪৮টি কৌশলগত স্থানে আঘাত হানা হয়েছে। কিন্তু দেখুন, এখানে ভূ রাজনীতির একটা অত্যন্ত জটিল সমীকরণ কাজ করছে। ওমান এবং কাতার, এই দেশগুলো তো এ অঞ্চলে দীর্ঘকাল ধরে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছে, তাই না? ঠিক এই প্রশ্নটাই আমি তুলতে যাচ্ছিলাম। কাতার আর ওমান তো প্রকাশ্যে বিভিন্ন সময়ে সংঘাত থামানোর জন্য আলোচনার টেবিল তৈরি করেছে। তারা নিজেদের এক ধরনের নিরপেক্ষ বা অন্তত মধ্যস্থতাকারীর ভূমিকায় রাখে সবসময়। হ্যাঁ, সেটাই তো। তাহলে ইরান কেন তাদের এই প্রতিবেশীদেরই আক্রমণ করছে? এর মানে কি কূটনৈতিক বা ডিপ্লোমেসি পুরোপুরি তার আবেদন হারিয়ে ফেলেছে?
কূটনৈতিক তার আবেদন হারিয়েছে কিনা তা নিয়ে হয়তো পলিটিক্যাল সায়েন্টিস্টরা বিতর্ক করবেন, তবে ইরান এই হামলাগুলোর মাধ্যমে একটা স্পষ্ট বার্তা দিচ্ছে সবাইকে। তারা বোঝাতে চাইছে যে শুধুমাত্র কূটনৈতিক মধ্যস্থতা দিয়ে তাদের থামিয়ে রাখা যাবে না। একটা ভয় দেখানোর কৌশল আর কি। হ্যাঁ, ওমান এবং কাতার আগে থেকে বারবার সতর্ক করেছিল যে জ্বালানি বা বেসামরিক অবকাঠামোতে হামলা হলে তা এই অঞ্চলের জন্য ভয়ানক পরিণতি ডেকে আনবে। কিন্তু এই হামলাগুলো প্রমাণ করে যে জিসিসি রাষ্ট্রগুলোকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে প্রথাগত কূটনীতি এখন চরমভাবে ব্যর্থ হচ্ছে। ঠিক এই জায়গাটাতেই বিষয়টা সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে, কারণ এই অর্থনৈতিক হামলার সাফল্য ইরানকে কূটনৈতিক টেবিলে এক ধরনের আগ্রাসী আত্মবিশ্বাস বা লেভারেজ এনে দিচ্ছে। আর ঠিক এই কারণেই বর্তমানের ভঙ্গুর যুদ্ধবিরতি প্রস্তাবগুলো বারবার ভেস্তে যাচ্ছে। হ্যাঁ, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবটি ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন এবং সেটিকে সরাসরি অগ্রহণযোগ্য বলেছেন। আর ইরানের দিক থেকেও তো কোনো ছাড় দেওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। একদম না। ইরানও তাদের অবস্থানে অনড়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই পাল্টা দাবি করেছেন যে তাদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। তারা চাইছে আরোপিত সমস্ত অবরোধ বা ব্লকেট পুরোপুরি তুলে নেওয়া হোক। আর ওই যে ফ্রিজ করে রাখা ফান্ডের বিষয়টা? হ্যাঁ, আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেমে তাদের যে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ আটকে রাখা হয়েছে তার নিঃশর্তভাবে ফেরত দেওয়া হোক। আর এই দাবি না মানলে তারা লড়াই চালিয়ে যেতেও প্রস্তুত বলে জানিয়েছে। কিন্তু দেখুন, এই বাইরের আগ্রাসী আত্মবিশ্বাসের আড়ালে কিন্তু তাদের ভেতরে একটা চরম মাত্রার প্যারানয়া বা ভীতিও কাজ করছে। প্যারানয়াটা মূলত তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম ঘিরে, তাই তো? ঠিক তাই। আর সেই ভীতির সবচেয়ে বড় কেন্দ্র হল তাদের পারমাণবিক মজুদ। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এর তথ্যমতে ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে ইরানের কাছে প্রায় 440 কেজি ইউরেনিয়াম আছে, যা 60% পর্যন্ত সমৃদ্ধ করা হয়েছে। 60% সমৃদ্ধ করার মানে তো তারা একদম রেড লাইনের কাছাকাছি চলে গেছে। হ্যাঁ, এখন প্রযুক্তিগতভাবে যারা বিষয়টা জানেন তারা বুঝবেন 60% সমৃদ্ধ করার মানে হল অস্ত্র তৈরির একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া। কারণ পারমাণবিক বিজ্ঞান বলে একবার 60% পৌঁছে গেলে সেখান থেকে 90% বা ওয়েপন্স গ্রেডে পৌঁছানোটা মাত্র কয়েক সপ্তাহ বা মাসের ব্যাপার। আচ্ছা, কঠিন কাজটাই হলো মাটি থেকে তোলার সাধারণ ইউরেনিয়ামকে 0 থেকে 60% নিয়ে যাওয়া। একদম ঠিক বলেছেন। আর ঠিক এই কারণে আন্তর্জাতিক সম্প্রদায় এত গভীরভাবে উদ্বিগ্ন। যে কোনো মুহূর্তে এই ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্রে রূপান্তরিত হতে পারে। আর এই চরম সংবেদনশীল অবস্থায় রাষ্ট্র তার ভেতরের যে কোনো ধরনের ফাঁকফোকর বন্ধ করতে অত্যন্ত মরিয়া হয়ে ওঠে। যার প্রমাণ আমরা সম্প্রতি পেয়েছি। হ্যাঁ, এর একটা মর্মান্তিক উদাহরণ হল ২৯ বছর বয়সী ইরফান শাকরুজাদেহ নামের এক প্রতিভাবান অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারের মৃত্যুদণ্ড কার্যকর করা। এই ঘটনাটি আসলে রাষ্ট্রযন্ত্রের ভেতরের সন্দেহ এবং ভীতির চূড়ান্ত রূপ। শাকরুজাদেহের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং মার্কিন CIA-এর হয়ে গুপ্তচর বৃত্তি করছিলেন। তাদের দাবি ছিল যে তিনি অত্যন্ত গোপনীয় বৈজ্ঞানিক তথ্য পাচার করছিলেন, তাই না? হ্যাঁ, দাবি করা হয় যে তিনি সেন্সিটিভ ডেটা তাদের কাছে পাচার করেছেন। যদিও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জোরালো দাবি হচ্ছে তাকে দীর্ঘ নির্যাতনের মাধ্যমে জোরপূর্বক এই স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছিল। এটা খুবই স্বাভাবিক একটা কৌশল এরকম পরিস্থিতিতে। এই একটা ঘটনাই বুঝিয়ে দেয়, বাইরে থেকে তারা যতটা শক্তিশালী বা আত্মবিশ্বাসী দেখাচ্ছে, ভেতরের তথ্য পাচার রোধ করতে তারা ঠিক ততটাই মরিয়া এবং কঠোর। তবে সামরিক শক্তির এই প্রদর্শন শুধু ড্রোন উৎপাদন বা পারমাণবিক মজুদ বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নেই। যুদ্ধক্ষেত্রে মানে একেবারে ট্যাকটিক্যাল বা রণকৌশলের জায়গায় প্রযুক্তির এমন সব বিবর্তন ঘটছে যা প্রচলিত সমরাস্ত্রবিদ্যাকে একদম চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। নতুন কোনো ট্যাকটিক্স দেখা যাচ্ছে কি? হ্যাঁ, সামুদ্রিক নিরাপত্তার কথাই যদি ধরি, স্ট্রেট অফ হরমুজে দক্ষিণ কোরীয় কার্গো জাহাজ HMM নামুতে যে আক্রমণটি হল সেটি একটা নতুন ধরনের ওয়ারফেয়ারের ইঙ্গিত দেয়। সেখানে পরপর দুটি অজ্ঞাত ড্রোন বা এয়ারক্রাফট আঘাত হানে। আচ্ছা। আর আঘাত দুটির মধ্যে মাত্র 1 মিনিটের ব্যবধান ছিল। প্রথম আঘাতে জাহাজের ইঞ্জিনে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ঠিক 1 মিনিট পর দ্বিতীয় আঘাত সেই আগুনকে পুরো জাহাজে ছড়িয়ে দেয়। ওয়েট, মাত্র 1 মিনিটের ব্যবধানে নিখুঁত নিশানায় চলমান একটা জাহাজে আঘাত। এটা তো কোনো সাধারণ GPS গাইডেড বা রিমোট কন্ট্রোল ড্রোনের কাজ হতে পারে না। একদমই না।
এর জন্য লাইভ ডেটা ফিড আর অত্যন্ত নিখুঁত ন্যাভিগেশন প্রয়োজন। কিন্তু এর চেয়েও চমকপ্রদ প্রযুক্তিগত বিবর্তনটি আমরা দেখছি হিজবুল্লাহর ড্রোন ব্যবহারের ক্ষেত্রে। হ্যাঁ, এফপিভি ড্রোনগুলোর কথা বলছেন তো? রাইট, তারা এখন ফার্স্ট পারসন ভিউ বা এফপিভি ড্রোনে এক বিশেষ ধরনের প্রযুক্তি ব্যবহার করছে, যা ইসরায়েলের $বিলিয়ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি বোকা বানিয়ে দিচ্ছে। আর সেই প্রযুক্তিটি আর কিছুই নয়, অত্যন্ত সাধারণ ফাইবার অপটিক কেবল বা তার। মানে ফিজিক্যাল তার। হ্যাঁ, হিজবুল্লাহ এই ড্রোনগুলোতে রেডিও ফ্রিকোয়েন্সির বদলে সরাসরি একটা সরু ফাইবার অপটিক কেবল যুক্ত করে দিচ্ছে। এই জায়গাটা একটু গভীরভাবে চিন্তা করার মতো। ইসরায়েলের আয়রন ডোমের মতো অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার জ্যামিং ডিভাইসগুলো মূলত কিভাবে কাজ করে? তারা মূলত সিগন্যাল জ্যাম করে। তারা আকাশে থাকা রেডিও সিগন্যাল ট্র্যাক করে এবং সেই সিগন্যালে নয়েজ তৈরি করে বা ব্লক করে দেয়। রেডিও সিগন্যাল ব্লক হয়ে গেলে ড্রোন তার অপারেটরের সাথে যোগাযোগ হারিয়ে ফেলে এবং মাটিতে আছড়ে পড়ে। কিন্তু এখানে তো বাতাসে কোনো রেডিও সিগন্যাল আদান-প্রদানই হচ্ছে না। একদমই তাই। ড্রোনটি ওড়ার সময় তার পেছন থেকে একটা ফাইবার অপটিক তার ক্রমাগত খুলতে থাকে স্পুল থেকে, এবং সেই তারের ভেতর দিয়ে আলোর বেগে কমান্ড যেতে থাকে। যেহেতু এটা একটা ফিজিক্যাল বা ভৌত সংযোগ, তাই আয়রন ডোমের জ্যামারের কাছে ট্র্যাক করার বা জ্যাম করার মতো কোনো রেডিও সিগন্যালই পৌঁছায় না। যার ফলে এই ড্রোনগুলো আক্ষরিক অর্থেই আনহ্যাকেবল বা হ্যাক করার অযোগ্য হয়ে দাঁড়ায়। রেডিও সিগন্যাল না থাকায় এই ফাইবার অপটিক ড্রোনগুলো $বিলিয়ন জ্যামিং প্রযুক্তিকে পুরোপুরি ফাঁকি দিয়ে রাডারের নিচ দিয়ে উড়ে গিয়ে নির্দিষ্ট লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত হানতে পারছে। এটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। একটা সাধারণ ফাইবার অপটিক তার কিভাবে অত্যাধুনিক সামরিক ব্যবস্থাকে অন্ধ করে দিতে পারে, এটা তার একটা ভয়ঙ্কর উদাহরণ। তাহলে এর সার্বিক অর্থ কি দাঁড়ায়? আমরা শুরু করেছিলাম খেলনার দোকানের একটা সাধারণ মোটর দিয়ে, আর শেষ করছি একটা অপটিক্যাল ফাইবার তার দিয়ে। এই পুরো চিত্রটা আমাদের দৈনন্দিন জীবনে কি প্রভাব ফেলছে? অনেকেই ভাবতে পারেন যে মধ্যপ্রাচ্যের কোনো এক সমুদ্রে জাহাজে আগুন লাগলে বা কাতারে গ্যাস উৎপাদন ব্যাহত হলে আমাদের সাধারণ মানুষের কি যায় আসে। হ্যাঁ, এই প্রশ্নটা আসতেই পারে। কিন্তু বাস্তবতা হলো বিশ্ব অর্থনীতি এখন একটা সুতোর ওপর ঝুলে আছে। রাস লাফান কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার অর্থ হল ইউরোপে জ্বালানির সংকট। স্ট্রেট অফ হরমুজে একটা বাণিজ্যিক জাহাজে হামলার অর্থ হল ওই রুট দিয়ে চলাচলকারী সব জাহাজের ইন্স্যুরেন্স বা বীমা খরচ মারাত্মকভাবে বেড়ে যাওয়া। আর সেই খরচ তো কোম্পানিগুলো নিজেদের পকেট থেকে দেবে না। একদম না। জ্বালানি আর পরিবহনের এই খরচ শেষ পর্যন্ত গিয়ে পড়ে সাধারণ মানুষের কাঁধে। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায়, মূল্যস্ফীতি বাড়ে। আমরা যদি বিষয়টিকে একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে বুঝতে পারব যে সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা এখন আর শুধু বাণিজ্যের অংশ বা পেছনের লজিস্টিক্স নয়। এটি আধুনিক যুদ্ধক্ষেত্রের একেবারে সামনের সারি বা ফ্রন্টলাইন। একদম একমত। গ্লোবাল কর্পোরেশন বা বড় বড় প্রতিষ্ঠানগুলোকে এখন এই রূঢ় বাস্তবতা মেনে নিতে হবে যে শুধুমাত্র কাগজে কলমে স্যাংশন মেনে চলায় যথেষ্ট নয়। তাদের আরও গভীরে যেতে হবে। হ্যাঁ, তাদের সাপ্লাই চেইনের একেবারে শেষ প্রান্ত পর্যন্ত, যাকে আমরা এন্ড টু এন্ড ডিউ ডিলিজেন্স বলি, সেটার উপর কঠোর নজরদারি করতে হবে। দেখতে হবে তাদের ডিস্ট্রিবিউটররা কার কাছে পণ্য বিক্রি করছে, সেই তৃতীয় বা চতুর্থ স্তরের কোম্পানিগুলোর সাথে কোনো নিষিদ্ধ বা সামরিক গোষ্ঠীর ছায়া সম্পর্ক আছে কিনা। আজকের এই আলোচনায় আমরা দেখলাম কিভাবে সাপ্লাই চেইনের অপব্যবহার, দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য এবং সস্তা কিন্তু কার্যকর প্রযুক্তি মিলে বিশ্বযুদ্ধের চিরায়ত চেহারা এটা বদলে দিচ্ছে। একেবারে শেষে যারা শুনছেন তাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। অবশ্যই। পরাশক্তিগুলো বছরের পর বছর ট্রিলিয়ন ডলার খরচ করছে স্টিলথ ফাইটার জেট, রাডার ফাঁকি দেওয়া সাবমেরিন এবং লেজার গাইডেড মিসাইলের পেছনে। কিন্তু যখন সাধারণ বাজার থেকে কেনা খেলনার পার্টস আর $50 দামের সামান্য ফাইবার অপটিক কেবল দিয়ে তৈরি একটা সস্তা ড্রোন বিলিয়ন ডলারের অত্যাধুনিক সামরিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নিমেষেই অন্ধ করে দিতে পারে, তখন প্রশ্ন উঠতেই পারে, হ্যাঁ, তখন কি আধুনিক সামরিক শ্রেষ্ঠত্ব এর পুরো ধারণাটাই আসলে তামানি বা সেকেলে হয়ে যাচ্ছে না? 21 শতকের এই অস্ত্র প্রতিযোগিতায় আসলে কারা জিতছে? যাদের হাতে সবচেয়ে দামি প্রযুক্তি আছে তারা, নাকি যারা সবচেয়ে সস্তায় সেই প্রযুক্তিকে ওকেজো করতে জানে তারা? এই প্রশ্নটি আপনাদের ভাবনার জন্যই রেখে গেলাম। আজকের এই গভীর বিশ্লেষণটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।